জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য আর হুডখোলা জিপে সাফারির টানে এবার শীতে আমাদের গন্তব্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় 141 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই জাতীয় উদ্যানের মুখ্য আকর্ষণ একশৃঙ্গ গন্ডার। এছাড়াও হাতি, সম্বর হরিণ, চিতল হরিণ, ইন্ডিয়ান বাইসন, ময়ূর এই সমস্ত পশু পাখিও চোখে পড়বে। 15 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল বাদে বছরের বাকি সময় জলদাপাড়া ন্যাশনাল পার্ক খোলা থাকে পর্যটকদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব জলদাপাড়ায় জিপ সাফারির সম্পূর্ণ ডিটেলস এবং জলদাপাড়ার বেশ অ্যাফোর্ডেবল একটা স্টে ঠিকানা। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক জলদাপাড়ার একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। হ্যাঁ, পেরিয়ে গেল। টেরিফিক ট্যুরসের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমাদের এবারের জার্নি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমরা এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে, আর এবারে আমাদের ট্রেন হচ্ছে 8:30টার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা প্রায় 700 কিলোমিটার জার্নি করে কাল সকাল 10:40 নাগাদ আমরা নামবো মাদারিহাট স্টেশনে। তাহলে চলো এই নতুন জার্নিতে সবাই একসাথে শুরু করা যাক। নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে, 8:30 বাজে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আর যেহেতু রাতের ট্রেন, তো দেখানো সেরকম কিছু নেই। চলো দেখা হচ্ছে একেবারে কাল সকালে। গুড নাইট। আমরা জার্নি করছি 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যার স্লিপার, থার্ড ইকোনমি এবং থার্ড এসি কোচের ভাড়া যথাক্রমে 395 টাকা, 975 টাকা এবং 1055 টাকা। এছাড়াও এই ট্রেনে সেকেন্ড এসি এবং এসি ফার্স্ট ক্লাস কোচের সুবিধাও পেয়ে যাবেন। গুড মর্নিং সবাইকে। 7:40 বাজে। আমরা এখন এসে গেছি বাগডোগরা স্টেশনের কাছে। নেক্সট স্টেশন আমাদের বাগডোগরা স্টেশন। ট্রেন মোটামুটি 30-40 মিনিট লেটে চলছে। আর আমরা 26টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে নামবো হচ্ছে মাদারিহাট স্টেশনে। মাদারিহাট স্টেশনের পরে এই ট্রেন জার্নি করবে আরও 3টি স্টেশন, হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ আর আলিপুরদুয়ার জাংশন। এছাড়াও জলদাপাড়া আসতে গেলে তোমরা ফালাকাটা স্টেশনেও নামতে পারো। সেক্ষেত্রে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে ফালাকাটার উদ্দেশ্যে বিভিন্ন ট্রেনগুলির নাম এবং সময়সূচি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। 8:10 বাজে আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি স্টেশনে। মোটামুটি যা লেট ছিল ট্রেন সেটা মোটামুটি কভার করে দিয়েছে। আর এখন এখান থেকে আমরা রওনা দেবো মাদারিহাট স্টেশনের উদ্দেশ্যে। ক্রস করছি সেবক রেল ব্রিজ, আর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী। জাস্ট ভিউটা দেখো। এই ভাইয়েরা স্কুল এক্সকারশনে যাচ্ছে, হেভি এনজয় করতে করতে আসছে। কেমন লাগছে? I'm feeling very happy today. My name is Syed Anas. Meet my friend Mr. Fazal Waris. Nice to meet you. He's from Afghanistan. अच्छा, आप अफगानिस्तान से हो? आपका नाम? मोहम्मद नूरुद्दीन। শিলিগুড়ি স্টেশন ছাড়ার পর থেকে মাদারিহাট স্টেশন পর্যন্ত এই সময়ে ট্রেনের এই জার্নিটা ছিল দারুণ সিনিক। এই জার্নিতে তোমরা উপভোগ করতে পারবে ডুয়ার্সের অপূর্ব সৌন্দর্য। রেল লাইনের দুপাশ দিয়ে সবুজ চা বাগান, দূরে দেখা মিলবে পাহাড়ের, নিচ দিয়ে বয়ে যাবে ডুয়ার্সের বিভিন্ন নদী। আবার ট্রেন মাঝে মাঝে ক্রস করবে ছোট ছোট টানেলের মধ্যে দিয়েও। তো 11:37 বাজে আমরা নেমে গেছি মাদারিহাট স্টেশনে। তো ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট, 10:40-এ নামার কথা ছিল। এই যে ট্রেন দেখতে পাচ্ছ, মাদারিহাট স্টেশন। এখান থেকে আমাদের আজকের যে হোটেল বুক করা আছে সেটা খুব একটা দূরে নয়, 1 কিলোমিটার মতো। দেখি অটো টোটো কি পাই। এই ট্রেন ছেড়েও দিল এখানে কিন্তু মাত্র 2 মিনিট স্টপেজ টাইম। তাই মানে তোমরা যদি মাদারিহাট নামো তাহলে কিন্তু তাড়াতাড়ি
রেডি হয়ে নেমে যেতে হবে। চলো এবার বাইরে বেরোবো, দেখি অটো টোটো কী পাই। এই হচ্ছে স্টেশন থেকে আমরা বাইরে বেরোচ্ছি। এখানেই দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে আছে কিছু, তো এদেরকেই জিজ্ঞাসা করতে হবে যে আমাদের হোটেলে যাবে কিনা। তো আমরা মাদারিহাট স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে নিয়েছি আমাদের আজকের হোটেলে যাওয়ার জন্য জলদাপাড়ায়। তো আমাদের হোটেলের নাম হচ্ছে ওয়াইল্ড হার্ট জলদাপাড়া। এখান থেকে স্টেশন থেকে মোটামুটি 1 কিলোমিটার। তো টোটো ভাড়া লাগছে 100 টাকা। আমরা চলে এসেছি আমাদের জলদাপাড়ার যে হোটেল রয়েছে, এটা হচ্ছে ওয়াইল্ড হার্ট জলদাপাড়া। আর দেখতেই পাচ্ছ বেশ চারিদিকটা কিন্তু গাছপালায় ভর্তি আছে, আর ছোট ছোট ফুলের গাছ দিয়ে সাজানো আছে চারিদিকটা। দেবাশিস গেছে রিসেপশনে আর যে অফিসিয়াল ওয়ার্কগুলো থাকে সেগুলো করতে। তো চলো আমাদের রুমটা দিলে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের রুম। এখানে এরকম দোলনাও রয়েছে, একটা বসার জায়গাও রয়েছে, আর বেশ গাছপালা দিয়ে চারিদিকটা বেশ ভালো লাগছে। এখানে কিন্তু পরপর এরকম কয়েকটা কটেজ রয়েছে দেখতে পাচ্ছ, আর এদিকে এই বিল্ডিংটাতেও ওনাদের রুম রয়েছে, আর সামনের দিকেও রুম দেখালাম তোমাদের। বেশ কিন্তু সুন্দর চারিদিকটা। তো এই যে বসার জায়গাটা দেখালাম, সেখান থেকে জাস্ট সোজাসুজি আমাদের ছোট্ট কটেজটা আজকের রাত্রেবেলা থাকার। দেখতেই পাচ্ছ এখান থেকে কটেজের বাইরেটা বেশ সুন্দর, গাছপালায় ভর্তি। চলো এবার তোমাদের আমাদের রুমটা শেয়ার করি। যেহেতু আমরা একদিনই থাকবো, আমরা একটা ছোট রুমই বুক করেছি। ঢুকেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা বেড, এখানে একটা বসার জায়গা আছে যেটাতে আমাদের লাগেজগুলো রাখা আছে, এখানে একটা মিরর রয়েছে, এ পাশে রয়েছে একটা ওয়ার্ড্রবের মধ্যে কিন্তু বেশ জায়গা রয়েছে। এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট আর পিলো দেওয়া রয়েছে। এখানে রয়েছে গ্লাস, জলের বোতল, ইলেকট্রিক কেটল, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে ওনাদের যে মেনু কার্ড রয়েছে সেটাও রয়েছে। এই হচ্ছে পুরো রুম। আচ্ছা, ফ্যান রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এইদিকে রয়েছে টিভি, এখানে একটা টেবিল টাইপের করা আছে। আর তোমাদের সাথে বাথরুমটা শেয়ার করে দিই। এই হচ্ছে বাথরুমটাও কিন্তু পরিষ্কার রয়েছে। এখানে রয়েছে গিজার, বেসিন রয়েছে, একটা আয়নাও রয়েছে, শাওয়ার এরিয়া রয়েছে, আর এই দিকটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেটটা। তো বাথরুমও কিন্তু পরিষ্কার। আর এদিকে দেখতে পাচ্ছ রুমটাও কিন্তু ছোটোর মধ্যে কিন্তু বেশ ছিমছাম, একদম পরিষ্কার রুম। আমরা যে টাইপের রুম রয়েছি সেটা তো স্ট্যান্ডার্ড ডাবল রুম। এছাড়া যে ডিলাক্স রুমগুলো আছে সেইগুলো একটু চলো দেখে নেওয়া যাক। একটা রুম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই ডাবল ডিলাক্স যে রুমগুলো বলছিলাম সেগুলো সব ফার্স্ট ফ্লোরে আছে। ফার্স্ট ফ্লোরের যে রুমগুলো আছে এগুলো মেনলি 4 বেডের রুম সব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 জনের থাকার জন্য আরামসে 4 জন অ্যাকোমোডেট হয়ে যাবে এখানে। আর এছাড়া রয়েছে এখানে টিভি ক্যাবিনেট করা রয়েছে, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে ড্রেসিং টেবিল আর একটা চেঞ্জিং রুম টাইপের দেওয়া রয়েছে এখানে। এছাড়া রয়েছে বাথরুমেও তোমরা সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাবে। বড় সড়োই বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে গিজার, আর এখানে বেসিন আর আয়না তো রয়েছে। এই রুমটা তোমরা এসি নন এসি সব রকম ফ্যাসিলিটি নিতে পারবে। এই রুমে এসি রয়েছে, এসি যদি তোমরা চাও সেক্ষেত্রে এসি নেবে, আদারওয়াইজ নন এসি নিতে চাইলে নন এসিও অ্যাভেলেবেল। এই রুমের সামনে যে ব্যালকানিটা দেখছো, এই ব্যালকানি থেকে তোমরা নিচে কটেজগুলোর ভিউ তো তোমরা পাবে। এই নিচের রুমটায় রয়েছি আমরা। এছাড়া এদিকে যে অরণ্যটা দেখতে পাচ্ছ এটা জলদাপাড়া ফরেস্টেরই অংশ, আর এখানে ওয়াচ টাওয়ারও রয়েছে। ওয়াচ টাওয়ারে বসে বা এই ব্যালকানিতে বসে তোমরা পুরোপুরি ফরেস্টটাকে এনজয় করতে পারবে। জলদাপাড়া ওয়াইল্ড হার্টের যে রুম রেন্ট আছে সেটা তোমাদের একটুখানি বলে দিই। আমরা যে রুমটা নিয়েছি স্ট্যান্ডার্ড ডাবল রুম, সেটার ভাড়া পড়েছে 1350। এটা শুধুমাত্র নন এসি তোমরা ফেসিলিটিতে পাবে। এছাড়া রয়েছে এসি ডিলাক্স ডাবল কটেজ, সেটা 2250 অথবা 1800, দুটো টাইপ ভাড়া আছে। 2250 হচ্ছে এসির ভাড়া আর 1800 হচ্ছে নন এসির ভাড়া। এছাড়াও কোনো ডিটেল লাগলে তলায় নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো এখান থেকে নিয়ার বাই যে সাইট সিনগুলো হয় সেগুলো এখানে পুরো ম্যাপ ওয়াইজ ওনারা একটা করে রেখেছেন। যেরকম এখান থেকে জয়ন্তী 65 কিলোমিটার, জয়গাঁও 25 কিলোমিটার, মানে ভুটান বর্ডার যেটা, টোটোপাড়া 22 কিলোমিটার রয়েছে, বায়োডাইভার্সিটি পার্ক রয়েছে 4 কিলোমিটার, চিলাপাতা রয়েছে এখান থেকে 12 কিলোমিটার, কোচবিহার যে রাজবাড়ি রয়েছে 64 কিলোমিটার। তো তোমরা যদি এখানে 2-3 দিন স্টে করো তাহলে কিন্তু সাফারির সাথে সাথে এই সমস্ত সাইট সিনগুলো করে নিতে পারো। চলো তোমাদের সাথে এবার লাঞ্চটা শেয়ার করব। লাঞ্চের যে রেস্টুরেন্টটা আছে সেটার এন্ট্রি গেটটা হচ্ছে এটা। তো
রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো, আর এই রেস্টুরেন্টের ভেতরে প্রচুর অ্যাকোমোডেশন, সবাই মিলে একসাথে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। যেহেতু আজকেই এসে আমরা সঙ্গে সঙ্গে সাফারিতে বেরিয়ে যাব, তো আমরা কালকেই ওনাদেরকে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম লাঞ্চের। মেনু কার্ড ওরা পাঠিয়ে দিয়েছিলেন ওনারা হোয়াটসঅ্যাপে। তো সেখান থেকে দেখে আমরা অর্ডার দিয়েছিলাম একটা স্পেশাল ভেজ থালি, যেটা দেবাশিসের, আর আমার একটা চিকেন থালি রয়েছে। আর এখানে কিন্তু দেখছি সফট ড্রিঙ্কেরও তোমরা যদি চাও সেরকম পেয়ে যাবে এখানে। আর বাইরে থেকে এলেও এই রিসর্টে তোমরা রেস্টুরেন্টে ওনাদের খেতে পারবে, সে ব্যবস্থাও রয়েছে। এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, মানে রান্নার কোয়ালিটি সত্যি আমাদের তো খুবই ভালো লাগছে। আর তোমাদেরকেও রেকমেন্ড করব যে তোমরা এখানে এসে একবার দেখতে পারো। মানে তোমরা যদি ওনাদের রিসর্টে নাও থাকো, রেস্টুরেন্টে এসে খাবার তো ব্যবস্থা আছে, সেটা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর থালিতে কিন্তু ভাত আর ডালটা রিপিট হবে, বাদবাকি কিন্তু তরকারি রিপিট হবে না, কিন্তু যথেষ্ট পরিমাণ দিয়েছে। আমি চিকেন আর পনিরটা বলছি, যথেষ্ট পরিমাণ দিয়েছে। এবার তোমাদেরকে বলে দিই এদের ভেজ থালির রেটটা। ভেজ থালি আমরা যেটা নিয়েছি স্পেশাল ভেজ থালি, সেটার রেট হচ্ছে 179, আর যেটা চিকেন থালি ছিল সেটা 199, আর এমনি যেটা ভেজ থালি আছে ওটা 139 করে। আর এছাড়া এদের রেস্টুরেন্টে তোমরা চাইনিজ থেকে শুরু করে মোগলাই থেকে শুরু করে বিভিন্ন আইটেম পেয়ে যাবে। এই রিসর্টে তোমরা কিন্তু সিসিটিভির সুবিধা এবং ওয়াইফাইয়ের সুবিধাও পেয়ে যাবে। অতএব এখানে এলে তোমরা প্রকৃতির মাঝে সব রকম সুবিধার সাথে একটা দারুণ সময় কাটাতে পারবে। এবার তাহলে চলো রেডি হয়ে নেওয়া যাক, রেডি হয়ে চলে যাব সাফারি গেটের দিকে সাফারি করতে। তো আমরা বেরিয়ে পড়েছি জলদাপাড়া সাফারির জন্য। এখান থেকে আমরা আজকে যে হোটেলটায় রয়েছি সেই হোটেল থেকে কিন্তু হাঁটা পথে ওনারা বললেন যে 10 থেকে ম্যাক্সিমাম 12 মিনিটের মধ্যে তোমরা টিকিট কাউন্টারে পৌঁছে যাবে। আর আমরা হোটেল থেকে বেরিয়ে একটা টোটো পেয়ে গেছি, তো টোটো এখান থেকে এন্ট্রি গেটে নিয়ে যাওয়ার জন্য নিচ্ছে পার হেড 10 টাকা করে। এই যে এটা দেখতে পাচ্ছ মেন গেট, জলদাপাড়া ন্যাশনাল পার্ক বলে লেখা আছে। তো আমরা এই দিকটা থেকে এলাম, আর এখানেই দেখতে পাচ্ছ এই যে অরণ্য ট্যুরিজম প্রপার্টি দেখাচ্ছে, জলদাপাড়া ট্যুরিস্ট লজ। এই পাশেই, এই সামনে দিয়ে গেলে তোমরা টিকিট কাউন্টারটা পেয়ে যাবে। চলো আমরা করব 3:30 স্লটে, এখন 2 বাজে, যদিও আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। 2:30 থেকে টিকিট কাউন্টার খুলবে। অ্যাকচুয়ালি স্লট যদি ফুলফিল হয়ে যায় সেক্ষেত্রে আবার নেক্সট স্লটের জন্য ট্রাই করতে হবে, সেই জন্য আমরা একটু হাতে টাইম রেখেই চলে এসেছি। তো এইটাই দেখতে পাচ্ছ, আমরা এই দিক দিয়ে হেঁটে এলাম, আর এই হচ্ছে ইউথ হোস্টেল। এর উল্টো দিকেই এইটা হচ্ছে পারমিট, এখানে লেখা আছে সাফারি পারমিট কাউন্টার, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আর এইখানে কিন্তু সমস্ত টাইমিংগুলো দেওয়া আছে, আমি ছবি তুলে তাও স্ক্রিনে দিয়ে দেবো তোমাদেরকে। এখানে কিন্তু বিভিন্ন স্লটগুলো দেওয়া আছে এবং স্লটের জন্য এন্ট্রি পাস কালেকশনের টাইমিংগুলো এখানে দেওয়া আছে। যেরকম দেখতে পাচ্ছ সকালবেলা 6টা থেকে, যেটা ফার্স্ট স্লট 6টা থেকে 7:30, সেটার জন্য কিন্তু এন্ট্রি পাসের যে কালেকশনের যে টাইমটা সেটা হচ্ছে প্রিভিয়াস ডেতে সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে এটা নিতে হবে। এছাড়া বাদবাকি দিনের যে টাইমিং মানে স্লটগুলো যেটা রয়েছে সেটার হচ্ছে তার 1 ঘন্টা আগে থেকে এলেই তোমরা পাসটা পেয়ে যাবে, এন্ট্রি পাসটা। যেরকম আমরা 3:30 থেকে 5টার এই স্লটটায় করব, এই স্লটের সেম ডেতে এন্ট্রি পাস পাওয়া যাবে 2:30 থেকে 3:30-এর মধ্যে। আর এই একমাত্র 3:30-এর যে ট্রিপটা রয়েছে সেটাতেই কিন্তু 30 মিনিটের একটা ফোক ডান্স ওনারা ইনক্লুড রয়েছে, বাদবাকি কিন্তু কোনোটাতেই তোমরা এই ফোক ডান্সটা পাবে না, এটা একটা রয়েছে। আর এলিফ্যান্ট টাইমিং যেটা, এলিফ্যান্ট কিন্তু একমাত্র সকালবেলাতেই হয় 6টা থেকে 7টা, যেটা প্রিভিয়াস মানে আগের দিনে তোমাদেরকে 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 8টার মধ্যে তোমাদেরকে এন্ট্রি পাস যেটা সেটা কালেক্ট করে নিতে হবে। এছাড়াও এই যেটা দেখতে পাচ্ছ পুরো টাইমিংয়ের আমি একটা ছবি তুলে তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে। তো আমরা যেহেতু একদিন থাকছি সেই জন্য আমরা তো এখানকার যে লোকাল সাইট সিন আছে সেটা করতে পারছি না। তো টোটো দাদার কাছ থেকে জেনে নেবো যে এখানে কি ওনারা সাইট সিন করান আর তার প্রাইস কত, টাইমিংটা কীরকম থাকে একটু বলুন। আমার নাম খাদিমুল ইসলাম, আমি জলদাপাড়া টোটোওয়ালা। তো আমরা এখানে লোকাল কিছু সাইট সিন করাই, যেমন ট্রাইবেল জনজাতিদের গ্রামের একটা সাইড আছে, সেটা হলো যেতে আপনাদের আদিবাসী নেপালিদের গ্রামগুলো পড়বে, হরপাবানের নদী পড়বে, চা বাগান পড়বে, তার সঙ্গে ভুটান পাহাড়ের ভিউটা পাবেন। তার পাশে হলো একটা অনেক পুরনো শিব মন্দির আছে, সেটা দেখতে পাবেন। তার পাশে আর একটা আছে, সেটা হলো
মানে মাটির নিচ থেকে জল অনবরত বেরিয়ে যাচ্ছে, সেটা অনেক দিন থেকেই, আমাদের জন্মের আগের থেকে। এগুলো ন্যাচারাল মানে কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা টোটো করে করাই। তো মনে করুন এগুলো সাইট সিন করালে আমরা পার টোটো 500 টাকা করে নেই। তো এগুলো আপনারা যদি আসেন কেউ, এই সাইট সিনগুলো আমাদের টোটো করে আপনারা বেড়াতে পারেন। আর কতক্ষণ মোটামুটি সময় লাগে? মোটামুটি সময়টা ধরুন 1.5 ঘন্টা আমাদের হিসাবে। তারপরে মনে করুন আপনারা যদি ওখানে ছবি তুললেন বা ভিডিও করেন, সেটা সময় আপনারা বেশি নিতে চাইলে আমাদের অসুবিধা নেই, আমরা সেট সময়টা দিয়ে দিই। ঠিক আছে, আর আপনার নাম্বারটা একটু বলুন। আমার নাম্বারটা হলো 8348125353। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো টিকিট কাউন্টার যেটা তোমাদের দেখালাম, সেটা এখানে তো এখন ছিল না। যারা আগে ভিডিও দেখেছো তারা জানবে যে অরণ্য যে প্রপার্টিটা রয়েছে, ট্যুরিজম প্রপার্টি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তার পাশে ছিল, সেখান থেকে যেতে হতো। কিন্তু যেহেতু এই রিসেন্ট যে বন্যাটা হলো, তার জন্য এখানে ব্রিজটা ভেঙে গেছে, কাঠের পোল ছিল, সেইটা ভেঙে গেছে। তাই জন্য এখানে কিন্তু এখন যেখান থেকে টিকিট দিচ্ছে সেটা হচ্ছে, যেটা তোমাদের দেখালাম, এই ইউথ হোস্টেলের একদম উল্টো দিক থেকে একটা বিল্ডিং রয়েছে, সেখান থেকে এন্ট্রি পাসটা দিচ্ছে ওনারা। এই সাফারিটা করতে চাইলে তোমরা কিন্তু যে কোনো রকম অ্যাড্রেস প্রুফ অবশ্যই সাথে রাখবে, অরিজিনাল এবং জেরক্স। আর জেরক্স যদি করে না আনো, সেক্ষেত্রে এখানে জেরক্সের জায়গা আছে, সেখান থেকে তোমরা জেরক্স করে নিতে পারবে, কিন্তু অরিজিনালটা অবশ্যই ক্যারি করবে, আর জেরক্সটাও কিন্তু লাগবে অবশ্যই। আমরা টিকিট কাউন্টারে আইডি প্রুফ দিলাম, আইডি প্রুফের অরিজিনাল এবং জেরক্স দেখে ওনারা এন্ট্রি করে নিলেন। আমাদের আগে 3 জন ছিল, মানে একটা জিপে 6 জনের অ্যাকোমোডেশন আছে, আমাদের আগে 3 জন ছিলেন, ওনাদের সাথে আমরা 2 জন মিলে টোটাল 5 জনের একটা ওরা রিসিপ্ট বানিয়ে দিয়েছেন। সেই রিসিপ্টটা নিয়ে আমরা এবারে যাব জিপের দিকে। পিছনেই যেটা দেখতে পাচ্ছ, এইখান থেকে কিন্তু আমরা পাসটা কালেক্ট করেছি, আর পেমেন্টটা করতে হবে। এই দিকে বোর্ড দেওয়া আছে, তোমরা এখানে এলেই দেখতে পেয়ে যাবে। তো টোটাল বলে দিই, টোটাল 1750 টাকা 6 জনের জন্য। আমরা যেহেতু একটা জিপে 5 জন রয়েছি, আমরা শেয়ারিংয়ে যেহেতু লোক পেয়ে গেছি, সেই জন্য 3 জনের একটা গ্রুপ রয়েছে এবং আমরা 2 জন। তো 1750 ডিভাইডেড বাই 5 মানে 350 টাকা করে হচ্ছে পার হেড। আমরা যেহেতু 2 জন আছি, আমাদের জিপের জন্য সাফারিতে 700 টাকা টোটাল আমাদের লাগছে। আর পেমেন্ট করার পর ওনারা জিপের নাম্বার দিয়ে দিয়েছেন। এইটাই দেখতে পাচ্ছ আমাদের জিপ, এই যে 0175। তো এই জিপটা করেই আমাদের আজকে সাফারি হবে। যেহেতু আমরা 3:30 সাফারিতে যাচ্ছি, 3:20 ওনারা এখানে সবাইকে রিপোর্ট করতে বললেন এবং 3:25 গাড়ি ছেড়ে যাবে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে সাফারির শেষ স্লটটা যেটা আছে, একদম শেষের স্লটটাতে তোমাদের কিন্তু এই সাফারির সাথে একটা করে ট্রাইবাল ডান্স থাকে, যেটা আগেই দেখালাম তোমাদের। এই ট্রাইবাল ডান্সের জন্য 6 জনের পরে 300 টাকা করে, মানে পার হেড 50 টাকা। কিন্তু এখন বর্তমানে এই যে ফ্লাডটা হলো কদিন আগে, সেই জন্য আপাতত এই ট্রাইবাল ডান্সটা বন্ধ রয়েছে। যেহেতু যে গ্রামটায় হয়, সেই গ্রামে যাওয়ার একটা পোল রয়েছে বললেন ওনারা, সেটা ভেঙে গেছে, সেটা এখনও তৈরি হয়নি, সেই জন্য সেই গ্রামে যাওয়া যাচ্ছে না। তো সেই জন্য ট্রাইবাল ডান্স আপাতত, ফোক ডান্স যেটা, সেটা বন্ধ রয়েছে। তাই জন্য আমাদের ওই যে 300 টাকা টোটাল 6 জনের, বা পার হেড যদি হিসেব করে বলা যায় যে 50 টাকা, সেই চার্জটা কিন্তু আমাদের এই মুহূর্তে লাগেনি। তো ট্রাইবাল ডান্স এখনকার জন্য তো হচ্ছে না, পরবর্তীকালে কবে থেকে হবে এখনও পর্যন্ত ওনারা ঠিকঠাক কোনো ইনফরমেশান কিন্তু আমাদের শেয়ার করতে পারেনি। কালুয়া 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 কালুয়া, ওই তো ওই তো, যা বিস্কুট নেই। এখন সেই সামনে দিয়ে আমরা ঢুকবো, যেখানে জলদাপাড়া ন্যাশনাল পার্ক যে মেন গেট জঙ্গলের, সেই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। চলো দেখা যাক আমাদের ভাগ্যে কি দেখতে পাই আমরা, কি কি পশু পাখি কি দেখতে পাই আমরা, আমাদের ভাগ্যে কি আছে। মানে বাফার জোনে থাকতেছি, তারপরে কোর জোন স্টার্ট হবে। বাফার জোনে অত চান্স তো থাকে না, তো কোর জোন যখন এই 6.5 কিলো হলমের পর থেকে মানে দেখার চান্সটা বেশি থাকবে, বুঝতে পারছেন তো। তো জলদাপাড়ায় মেন হলো গন্ডার, হ্যাঁ, একসিংহ গন্ডার জন্য বিখ্যাত, 1 হর্ন রাইনোসর। তাছাড়া হাতি আছে, গৌর, লেপার্ড, হরিণ এইসবই আছে। কিন্তু সব কিছু ন্যাচারাল জিনিস, এখন কি কি পাওয়া যাবে সেটা ঠিক বলা যাচ্ছে না, আপনাদের কপাল। ন্যাচারালি সব কিছু জিনিস যাচ্ছি। দেখুন 3টে স্পট আছে, 1.5 ঘন্টা টাইম। তো এই 1.5 ঘন্টায় 3টে স্পট আমরা কভার করব। দেখুন এখন কি কি দেখা যায়, মাত্র ঢুকছি। আর ডান সাইডে দেখতে পাচ্ছেন ফেন্সিং করা, তার দিয়ে ঘেরা আছে। এদিকটা গ্রাম আছে বলে ফেন্সিং দেওয়া, যাতে গ্রাম দিকটা হাতি গন্ডা যাতে না যেতে পারে, তার জন্য ডিসি কারেন্ট দেওয়া আছে। এটা ব্যাটারি সিস্টেম,
হ্যাঁ এই বাঁদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হলং নদী, আর তার মাঝখান দিয়েই আমাদের সাফারি চলছে এখন। এইখানে দেখতে পাচ্ছ আর একটা ময়ূর রয়েছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত এই জাতীয় উদ্যান 1941 সালে প্রাণী এবং উদ্ভিদ সংরক্ষণের উদ্দেশ্যে জলদাপাড়াকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীকালে 2012 সালে জাতীয় উদ্যানের মর্যাদা প্রাপ্ত হয় জলদাপাড়া। প্রধানত লম্বা ঘাসযুক্ত সাভানা অঞ্চল এটি। আসামের কাজিরাঙ্গার পর ভারতের সবথেকে বেশি গন্ডারের দেখা মেলে এই জলদাপাড়া জাতীয় উদ্যানে। এছাড়াও হাতি, সম্বর হরিণ, চিতল হরিণ, গৌড়, বুনো শুয়োর দেখা যায়। এছাড়াও ময়ূর, হর্নবিল, বনমোরগ ইত্যাদি বহু পাখি এবং সরীসৃপের বিভিন্ন প্রজাতির সম্ভার এই জাতীয় উদ্যান। এই সামনেই দেখতে পাচ্ছ দুটো ময়ূর, বেশ বড় বড়। এই একটা রয়েছে আর এইদিকে আর একটা রয়েছে। এই দূরে যেটা দেখা যাচ্ছে এইখানে একটা দুটো গন্ডার আছে, একটা মা গন্ডার আর তার বেবি রয়েছে এখানে। আর এই পাশে বেশ বড় একটা এই যে ময়ূর আছে এখানে। আমরা এখন চলে এসেছি হলং বাংলোর যে সল্ট পিট রয়েছে, এটাই হচ্ছে সেই সল্ট পিট। অনেক দূরে রয়েছে এখান থেকে, এই যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। একটু আগে যেখানটা আমরা গন্ডার দেখলাম সেই সল্ট পিটটার ঠিক উল্টো দিকে আমার ঠিক পিছনে এই যে জায়গাটা দেখছো, এইখানটাই ছিল সেই বিখ্যাত হলং বাংলো, যেটা 2024 সালের আগস্ট মাসে পুড়ে ছাই হয়ে যায়। এইখানে এই যে চারটা দেখতে পাচ্ছ হাতি এবং গন্ডার দ্বারা যারা যারা মারা গেছেন রিসেন্ট ডেজে 91 থেকে আজ 2025 অবধি বিভিন্ন জনের নাম উল্লেখ করা আছে এবং কার দ্বারা ওনারা মারা গেছেন সেইগুলো উল্লেখ করা আছে। আমরা হলং বাংলো থেকে হলং বাংলোর যে সল্ট পিটটা রয়েছে সেখানে তো দুটো গন্ডার সাইটিং হলো আমাদের। এবার আমরা যাব যে সাভানা গ্রাসল্যান্ড রয়েছে সেই দিকটাতে আমরা এবার যাচ্ছি। তো চলো দেখা যাক সেখানে গিয়ে আমরা কি দেখতে পাই। যদিও এই যে হলং বাংলোর সল্ট পিটে বেশ খানিকটা দূরে আমরা দেখতে পেলাম, কিন্তু যেটাই দেখেছি জঙ্গলের কথা কেউ বলতে পারে না, খুবই আনপ্রেডিক্টেবল, কি দেখা যাবে আর কি দেখা যাবে না। তো দেখা যাক এরপরে আমরা আর কি কি দেখতে পাই। চলো, দারুণ এনজয় করছি আমরা। আচ্ছা আচ্ছা, এই দূরে একটা দাঁতাল হাতি রয়েছে দেখতে পাচ্ছ, যদিও অনেকটা দূরে, তাও মানে পড়ন্ত রোদটা পড়েছে গায়ে, বেশ ভালোই বোঝা যাচ্ছে এখান থেকে। একদম দাঁতাল হাতি। এখানে আমরা দুটো বাইসন স্পটিং হয়েছে এইদিকে, আর এইদিকে আর একটা রয়েছে, এই যে সামনে আর একটা রয়েছে এখানে। এইগুলো একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। আমরা এই ওয়াচ টাওয়ারের পাশে এসে এখানে এক পাল বাইসন দেখতে পেয়েছি। আর ওই সাইডে গাছের তলায় দেখা যাবে না, মানে খালি চোখে দেখা যাচ্ছে একটা রাইনো রয়েছে ওখানে, একদম এই কোনাটায় রয়েছে অনেক দূরে। এই দূরে আর একটা রাইনো দেখা যাচ্ছে, কিন্তু অনেক দূর। এখানে বাঘ চিতা আছে। এখানে অনেকগুলো আমরা সাম্বার ডিয়ার দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই ফিমেল। এই যে দূরে আমরা একটা লেপার্ড পার হলো দেখতে পেলাম, এই যে মুখটা দেখা যাচ্ছে, পুরো দাঁড়িয়ে রয়েছে। ওই যে মাথা তুলছে মাথা তুলছে মাথা তুলছে। এই যে গাছের কাছে
হ্যাঁ পেরিয়ে গেল। সাফারি থেকে এসে প্রচণ্ড পরিমাণে ধুলো খেয়ে আমরা রিসর্টে পৌঁছলাম। রিসর্টে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর তার সাথেই যেহেতু সন্ধ্যাবেলা আমরা একটু স্ন্যাক্স অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এখানে রয়েছে হানি চিলি পটেটো, আর আমরা একটু কফি অর্ডার দিয়েছি। তো চলো এটা একটু খেয়ে দেখি, দেখে বেশ ভালোই লাগছে, খারাপ না। দুরকম সস দিয়েছে এখানে, একটা রেড সস আর একটা গ্রিন চিলি সস। তা সাফারি তো আমরা করে এলামই, সাফারি আমাদের ভালোই হয়েছে। সাফারির সাইটিং যদি বলো, সাইটিং যা যা প্রাণীর এখানে হয় মোটামুটি সব রকম প্রাণী আমরা দেখতে পেয়েছি। কিন্তু তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, তোমরা যেটা দেখেছো সব রকম প্রাণী যেগুলো আমরা দেখেছি সব একটু দূর থেকে। সেটা আজকে আমরা এসেছি আজকে নভেম্বরের 11 তারিখ। অক্টোবরের শুরুর দিকে যে ফ্লাডটা হয়েছিল, সেই ফ্লাডের জন্য মানে এটা আমাদের গাইড থেকে জানতে পারলাম, সেই ফ্লাডের জন্য যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো একটু ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। সেই জন্য একদম যে সল্টপিটের কাছে যেখানে মেনলি সাইটিংগুলো হয়, একদম সেই কাছে সেই জায়গাগুলো এসে পৌঁছচ্ছে না। শেষকালে বেস্ট অফ দ্য শো যেটা ছিল সেটা হচ্ছে লেপার্ড সাইটিংও আমাদের হয়েছে। আর এখন আমরা বসে ব্যালকনিতে কফি এনজয় করছি, আর একটা হালকা হালকা ঠান্ডা তো পাচ্ছি, খুবই ভালো লাগছে জঙ্গলের মধ্যে এনজয় করতে। এবার একটুখানি রিসর্টটা একটু ঘুরে দেখবো, তারপরে করব ডিনার। আমরা সকালবেলা টোটো করে এই পিছনের গেটটা দিয়েই ঢুকেছিলাম, এন্ট্রি করেছিলাম। তো এখানে ওনারা বললেন যে পার্কিংও রয়েছে, কাজেই তোমরা যদি নিজেরা ড্রাইভ করে আসো বা যদি গাড়ি বুক করেও আসো তাহলে কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা যেটা দেখালাম, এই যে দোলনা, আমি আমার রিল্যাক্সেশনের জায়গা পেয়ে গেছি। আর এখানেও কিন্তু এরকম এই যে চারপাশে কটেজগুলো রয়েছে, এখানে এরকম বসার জায়গাও রয়েছে। আর কটেজগুলো দেখতে পাচ্ছ বেশ হালকা আলো দিয়ে সাজানো রয়েছে, আর গাছপালার মধ্যে তো বেশ ভালো লাগছে দেখতে। সারাদিন তো খুব ধকল গিয়েছে, আমরা চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে আমরা নিয়েছি রুটি, আর এখানে আছে ভিন্ডি মশালা এটা, আর এটা রয়েছে চিকেন। আমরা চিকেন কষা নিয়েছি। এখানে কিন্তু খাবার দাবারের টেস্ট যেমন ভালো, খাবারের দামও কিন্তু খুব একটা বেশি নয়, রিজনেবল প্রাইস বলতে পারো তোমরা। তো চলো আমরা ডিনারটা সারি, দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণের জন্য গুড নাইট। নেক্সট ডে একদম সকাল সকাল আমরা চলে এসেছিলাম মাদারিহাট স্টেশনে। জলদাপাড়া থেকে আজ আমাদের ডেস্টিনেশন ডুয়ার্সের ঝালং। আমরা ধরবো সকাল 6:31 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। গুড মর্নিং সবাইকে। আমরা এখন আছি শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে। কালকে আমরা ছিলাম জলদাপাড়া ওয়াইল্ড হার্ট রিসর্টে। তো আমাদের যে প্যাকেজটা ছিল তার মধ্যে যেহেতু ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল, আর আমরা আজকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে চলে যাবো বলে আর্লি চেক আউট করে বেরিয়ে এসেছি। সেই জন্যে যাতে ব্রেকফাস্টটা স্কিপ না হয়ে যায়, সেই জন্যে ওনারা মানে ব্রেকফাস্টের যে ওনারা যে মেনুগুলো দেন সেগুলো তো অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। ওনারা কিছু প্যাকেজ ফুড আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে, সেগুলো আমরা এবার এখানে বসে বসে ট্রেনে বসে বসে এনজয় করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওতে সমস্ত রকম ইনফরমেশান, সাফারির কী কী ইনফরমেশান, এখানে এলে কোথায় থাকবে, এই যে ওয়াইল্ড হার্ট রিসর্টটা এটা অবশ্যই রেকমেন্ডেড, খুবই ভালো। খাওয়া দাওয়া বলো, ওনাদের স্টে বলো, ওনাদের বিহেভিয়ার বলো, প্রত্যেকটাই খুবই ভালো পেয়েছি আমরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। সকালে সোনালি রোদ, হালকা শীতের পরশ, আর তার সাথে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য, এই সব কিছু নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর জার্নিটা ছিল দুর্দান্ত। নেক্সট এপিসোডে শেয়ার করব ডুয়ার্সের অফবিট ডেস্টিনেশন ঝালংয়ের দারুণ সুন্দর একটা হোমস্টে, যেটা একদম জলঢাকা নদীর পাশে।